আমাদের এই বিশ্বে বেশিরভাগ শান্তিপ্রিয় মানুষ কখনো রাজনীতি করতে চায় না। কারণ রাজনীতিতে বিলিয়ন বিলিয়ন মানুষের মনোজগৎকে নিয়ে, তাদের জীবন ব্যবস্থা নিয়ে কাজ করে অল্প কিছু রাজনীতিবিদ, সরকার, বিরোধী দল, বিভিন্ন রাষ্ট্রে এগুলো হচ্ছে। যখন কোনো একটা রাষ্ট্রের কোনো রাজনৈতিক নেতা, যার পেছনে দাঁড়িয়ে আছে বিলিয়ন মানুষ, যখন রাজনৈতিক নেতার নেতৃত্বে ব্যর্থতা আসে, তখন ওই বিলিয়ন মানুষের জীবনে একটা দুঃসহ অবস্থাও নেমে আসে কখনো কখনো। সেজন্য রাজনীতিতে শান্তিপ্রিয় মানুষরা যুক্ত হতে চায় না। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা বলতে গেলে একটু করে অবশ্যই আমাদের পেছনে যেতে হয়। 1940 সালে পাকিস্তানের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের পক্ষ থেকে ভারতীয় উপমহাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি অনুমোদন করানো হয়, যেটি লাহোর প্রস্তাব পেশ করেছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা ফজলুল হক। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রস্তাবটির মধ্যেই সাম্প্রদায়িকতার বীজ ছিল। 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের ফলে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায় এবং তারা দুটি রাষ্ট্রে বিভক্ত করে রেখে যায় ভারতকে। একটা হচ্ছে ভারত, আরেকটি হচ্ছে পাকিস্তান। ভারত রাষ্ট্রটি থাকে বিশাল একটি রাষ্ট্র হিসেবে, যেখানে অনেক অনেক রাজ্য থাকে, বিশাল আকার, বিশাল জনগোষ্ঠী, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। পাকিস্তান রাষ্ট্রটি হয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে। পূর্ব পাকিস্তান হচ্ছে আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ। এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে তখন একটি রাষ্ট্র হয়। যখন থেকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই দুটো মিলে একটি রাষ্ট্র হয়, তখন থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর বিভিন্ন রকম অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা ইত্যাদি শুরু করে। বিভিন্ন দিক থেকে শোষিত হতে হতে এক পর্যায়ে পূর্ব পাকিস্তানের মানুষ বিক্ষোভ শুরু করে। একটি মাত্র রাজনৈতিক দল ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ, এবং যার সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম পূর্ব পাকিস্তানের মানুষ চালায় এবং একটা পর্যায়ে 1970 সালে একটি সাধারণ নির্বাচন দেওয়া হয়, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় আসনগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, অর্থাৎ আওয়ামী লীগ জয়ী হয় এবং পাকিস্তান পিপলস পার্টি পরাজিত হয়। কিন্তু কিছুতেই তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা আওয়ামী লীগ তথা বাংলাদেশের জনগণকে তাদের ক্ষমতা এবং তাদের যা অধিকার সেগুলো বুঝিয়ে না দেওয়ার ফলে 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু একটি ঐতিহাসিক ঘোষণা রাখেন। এরপরে তিনি 25শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং 25শে মার্চ রাতে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর অতর্কিতে হামলা করে। এই হামলার পর বঙ্গবন্ধুকে তারা দেশ থেকে ধরে নিয়ে পাকিস্তানে আটক করে রাখে এবং বাংলায় যারা সে সময় আরো শীর্ষস্থানীয় নেতারা ছিলেন, তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এই বাংলাকে পরিচালনা করে এবং 9 মাস দীর্ঘ যুদ্ধের পরে আমাদের বাংলাদেশ অনেক জীবন, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তের বিনিময়ে বন্ধু রাষ্ট্র ভারতের সহযোগিতা নিয়ে স্বাধীন হয়। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ যখন স্বাধীন হলো, এরপরে রাষ্ট্রপতি হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পরে সংবিধান তৈরি করেন নতুন বাংলাদেশের জন্য। বিধ্বস্ত ধ্বংসপ্রায় একটি দেশকে তিনি নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন। স্বাধীনতা লাভের মাত্র 3-4 বছরের মধ্যে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারীরা তার সপরিবারে হত্যা করে এবং তার 2 কন্যা বিদেশে থাকার কারণে বেঁচে যান। এরপরে কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতি হয় তখনকার বাণিজ্য মন্ত্রী খন্দকার মোশতাক।
খন্দকার মোস্তাক 81 দিন ক্ষমতায় ছিলেন। এরপর 6 নভেম্বর 1975 সালে বিচারপতি সায়েম রাষ্ট্রপতি হন। এরপর বিচারপতি সায়েম কিছুদিন থাকার পরে 1977 সালে রাষ্ট্রপতি হন মেজর জিয়াউর রহমান, এবং 1978 সালে আবার একটি নির্বাচনের মাধ্যমে মেজর জিয়াউর রহমান আবার রাষ্ট্রপতি হন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে তোলেন। এরপরে 1981 সালে মেজর জিয়াউর রহমানকে কিছু ষড়যন্ত্রকারীরা হত্যা করে। এরপরে বিচারপতি সত্তার এবং আবুল ফজল পর্যায়ক্রমে এরা কিছুদিন রাষ্ট্রপতি থাকে। তারপরে 1982 সাল থেকে হোসেন মোহাম্মদ এরশাদ, তৎকালীন সেনাপ্রধান, যিনি নিজেকে ঘোষণা করেছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রপতি হন এবং 1990 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। একসময় বাংলাদেশের জনগণ এবং অন্যান্য যে দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বিএনপির সভাপতি মেজর জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া, এই দুটি দল বড় দল হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয় এবং আরো অন্যান্য দল নিয়ে এবং জনগণকে নিয়ে স্বৈরাচারী এরশাদকে ক্ষমতা থেকে নামিয়ে নির্বাচন দেয়। এবং এই প্রথম নির্বাচনে 1990 সালের প্রথম নির্বাচনে জয়ী হয় বিএনপি কিছুদিন থাকার পরে এরপরে আসে আবার আওয়ামী লীগ কিছুদিন থাকার পরে আবার বিএনপি আন্দোলন সংগ্রাম করে মাঝখানে 1996 সাল থেকে 2001 এবং 2009 থেকে 2024 এই মোট 20 বছর আওয়ামী লীগ বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা পেয়েছিল। আজকে যেহেতু বর্তমানে এই কিছুদিন হলো মাত্র এখানে রাষ্ট্র ক্ষমতা থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলন সংগ্রাম করে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সেজন্য আওয়ামী লীগের কথাটা বলা হচ্ছে। তারা 20 বছর মোট এদেশে ক্ষমতায় ছিল। 1971 সালে যে সকল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন এবং তারও আগে এই দেশকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে, স্বতন্ত্র একটি রাষ্ট্র হিসেবে পাওয়ার জন্য তারা যে সকল আন্দোলন সংগ্রাম করেছেন, তা সবকিছু মিলে যে লক্ষ্য নিয়ে করেছেন সেগুলি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা বুঝি যেটা হচ্ছে সর্বাগ্রে দেশপ্রেম, সকল মানুষকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে সমান সেবা দেওয়া, কোনো সাম্প্রদায়িক চিন্তা থাকবে না, শোষণহীন একটি রাষ্ট্র, শোষণহীন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের সবসময় এটা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে থাকে। কিন্তু যখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়, তারপরে বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে দুটি দল থাকে সবসময়। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পক্ষ, আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় সেই পক্ষ, যারা স্বাধীনতা যুদ্ধ করতে চায়নি বা স্বাধীন রাষ্ট্র হিসেবে এভাবে বাংলাদেশকে দেখতে চায়নি। তারা 1971 সাল থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকার 20 বছর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছে। 1996 সাল থেকে 2001 এবং 2009 থেকে 2024 পর্যন্ত। এই সময়ে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করার চেষ্টা করেছে। যেহেতু বন্ধু রাষ্ট্র ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের সহযোগিতা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তাহলে ভারতে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু এবং মুসলিমরা সংখ্যালঘু, আর বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। যদিও ভারত আমাদের চেয়ে বিশাল 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 আকারের দেশ আমাদের তুলনায়, বাংলাদেশের তুলনায়, কিন্তু তারপরে আমাদের দেশে সংখ্যালঘু হচ্ছে যারা হিন্দু, তারা কম।
আর মুসলিমরা বেশি। সেই হিসেবে বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক থেকে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু যারা সাম্প্রদায়িক, যাদের মধ্যে হিংসা আছে, যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সমর্থন করেনি, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় সবসময় চাপা ছিল। এই চাপা থাকার কারণে তারা তাদের মনোভাব ঠিক মতো প্রকাশ করতে পারে। যখন আওয়ামী লীগ সরকার যখনই দেখা গেছে নেই, তখন দেখা গেছে সাম্প্রদায়িক যত কর্মকাণ্ড সেগুলো অনেক বেড়ে যায়, হিন্দুদের উপর অনেক রকম নির্যাতন বেড়ে যায়। আমাদের সমগ্র পৃথিবীতে একটা নীতি আছে, সেটা হলো ছোট ছোট দেশগুলোর উপর বড় বড় দেশগুলো আধিপত্য বিস্তারের চেষ্টা করে। স্বাধীনতা যুদ্ধের আগে বলা হয়েছিল কিছু দেশ, ধনী দেশ, এ দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বিভিন্ন দিকে আলোচনা করে দেখা যাচ্ছে যে সরকার পতনের পেছনে শুধুমাত্র দেশের জনগণ নয়, আরো বড় বড় দেশের ষড়যন্ত্র আছে। তার মধ্যে আমেরিকাকে বিশেষ করে ধরা হচ্ছে। যেটাই হোক না কেন, আমাদের দেশের জনগণ স্বাধীনতা যুদ্ধের পর থেকে দুই ভাগে বিভক্ত এবং সস্তা একটা ধর্মীয় চিন্তা নিয়ে এখানে যে কোনো সময় বিভেদ সৃষ্টি করে দেওয়া যায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, মানুষকে হুজুগে দৌড় করিয়ে দেওয়া যায়, হুজুগে মিছিলে নিয়ে যাওয়া যায়। আমরা একটা কথা, যত কিছুই আমরা করি না কেন, ধনী দেশগুলোর প্ররোচনায় বা নিজেরা যেটাই করি না কেন, আমাদের আশেপাশে চারপাশে কিন্তু অন্য একটি দেশ, বিশাল একটি দেশ ভারত, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। তো ওই দেশে হিন্দু থাকে বলে যারা আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করেছিল, ভারতে এত বড় একটা দেশ আমাদের পাশে আছে, তাদেরকে হিংসা করে, ভারতকে হিংসা করে, তাই এদেশের হিন্দুদেরকে যে কোনো সময় যে কোনো গন্ডগোল হলে, যে কোনো একটা ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হলে কারো, বা যে কোনো আন্দোলন সংগ্রাম করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় হলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সহজে লাগিয়ে দেওয়া হয়। এমনকি সাধারণ মানুষ অনেক সময় সাক্ষাৎকারে বলে থাকে যে আমরা ভারত পছন্দ করি না, কেন? ভারতে হিন্দু বেশি আর আমরা এখানে মুসলিম বেশি। বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলছে, যেরকম মানুষকে হত্যা করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা তো মানবিক কাজ নয়। এই পাশবিক কাজগুলো করার ফলে পাশে আমাদের তিন দিকে থাকা, আমাদের রাষ্ট্রের তিন দিকে থাকা বিশাল রাষ্ট্র ভারতে আমাদের রাষ্ট্রের বদনাম হচ্ছে, সেরকম তারা আন্দোলন সংগ্রাম শুরু করেছে। কারণ তাদের দেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার কারণে কোথাও মুসলিমকে আঘাত করলে যেমন আমাদের জ্বলে ওঠে, আঘাত লাগে, সেরকম তাদেরও আঘাত লাগছে। ফলে তারা আন্দোলন সংগ্রাম করছে এবং যে কোনো সময় একটা বড় বিপর্যয় হতে পারে। ছাত্ররা সরকারি চাকরিতে মেধা কোটা বেশি রাখার জন্য আন্দোলন করছিল এবং কোর্ট থেকে তাদের পক্ষেই রায় দিয়েছে, কিন্তু তারপরও তাদের আন্দোলন থামেনি। একটা পর্যায়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ থেকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যেতে বাধ্য হন। এরপরে আমাদের যেটা করা উচিত ছিল সেটা হলো কারা ছাত্রদের বুকে গুলি করেছে,
কারা এরপরে অপরাধ করেছে নতুন সরকার গঠন করে তাদের বিচার করার দাবি করা, কিন্তু তা না করে বাংলাদেশের প্রচুর স্থাপনার ক্ষয়ক্ষতি করা হচ্ছে, জীবন নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করা হচ্ছে। এই সবকিছু গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতা নেওয়া বা ক্ষমতা ছেড়ে দেওয়া এ কোনো কিছুর মধ্যেই পড়ে না। এই পাশবিক অবস্থার জন্য ছাত্ররা আন্দোলন করেনি, এটা সবাই বুঝতে পারছে, এবং আন্দোলনের ধারাকে ভুল দিকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে কোনো কিছু ভুল দিকে গেলে, ভুল পথে গেলে তার অনেক ক্ষয়ক্ষতি হয়, জনজীবনের ক্ষয়ক্ষতি হয়, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়, কোটি কোটি মানুষের ক্ষতি হয়। এবং যেটা হয়েছে, বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি রয়েছে: ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। এগুলি এর কোনোটাই ঠিক মতো বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। বিভিন্ন রকম দুর্নীতির ফলে যে সরকার আসে পরবর্তীতে দেখা যায় আন্দোলন সংগ্রাম করে তাকে নামাতে হয় অথবা নির্বাচন দিতে হয়। এরপরে ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হয়ে উঠতে পারেনি। ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য একটা দেশে নাগরিকদের যে পরিমাণ শিক্ষিত হতে হয়, যে উন্নত মন মানসিকতার দরকার হয়, সেটা কখনোই বাংলাদেশের নাগরিকদের মধ্যে ছিল না। ফলে কখনোই এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারেনি। যখনই সুযোগ পেয়েছে তখনই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, ভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে এই দেশে। বাংলাদেশে আরো একটা বিষয়, প্রায় এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কখনো কখনো যখন কোনো ব্যক্তি বা কোনো নাগরিক বা কাউকে কেউ পছন্দ না করে, তখন 57 ধারায় একটি মামলা হয়। সেটা হলো সে নাস্তিক বা ধর্ম অবমাননা করেছে। এখন এই বিষয়টি নিয়ে সারা বিশ্বে বিভিন্ন রকম আলোচনা যেমন হচ্ছে সেরকম হয়েছে, এবং এটা আমি মনে করি একটা খুব তুচ্ছ একটা ব্যাপার। যে কোনো মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাস সে পায় কোত্থেকে? যাদের কাছে সে জন্ম নেয়, পিতামাতা, এরপর সমাজ। ধর্ম হচ্ছে মানুষের একটা বিশ্বাস। যেমন হিন্দুরা বিশ্বাস করে তাদের এই দেবতা আছে, এই নিয়ম কানুন, গীতায় কি কি নিয়ম কানুন আছে সেগুলো। খ্রিস্টানরা একটা বিশ্বাস করে, মুসলিমরা কোরআন শরীফে কি আছে, হাদিসে কি আছে সেগুলো বিশ্বাস করে। আবার বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধ কি বলে গেছেন সেগুলো বিশ্বাস করে। কিন্তু এই যে বিশ্বাস, এটা তো বাবা মা যেখানে জন্ম নিয়েছে, যার ঘরে, তার বিশ্বাস থেকে আসে, তারপর সমাজ থেকে আসে। এখন যদি কোনো মানুষ কোনো কিছু পড়াশোনা করে বা কোনো রকম ভাবে সে মনে করে যে না, আমার কোনোটাই বিশ্বাস হচ্ছে না, সেটা তো কোনো মানুষের কোনো ধরনের অপরাধের মধ্যে পড়ে না। হিন্দুরা যদি বলে যে না, আমার গীতা আমি বিশ্বাস করি না, সেটা তো অপরাধ ধরা যায় না, তাকে খুন করা যায় না, তাকে অ্যারেস্ট করা যায় না। খ্রিস্টানরা যদি বলে, গৌতম বুদ্ধের যারা বুদ্ধিস্ট, বুদ্ধ ধর্ম বিশ্বাস করে, তারা যদি বলে যে আমরা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করি না, বুদ্ধকে আমরা মানি না, বুদ্ধ যা বলছে সেগুলো মিথ্যা, তাকে ফাঁসি দেওয়া যায় না, তাকে অ্যারেস্ট করা যায় না। ইসলাম ধর্ম যদি বলে যে না, কেউ যদি বলে যে না, আমার এই নিয়মগুলি মানছি না, বা আমার এটা বিশ্বাস হচ্ছে না, এটা আমার মানবিক মনে হচ্ছে না, তাকে তো ফাঁসি দেওয়া যায় না, তাকে অ্যারেস্ট করা যায় না, তাকে নাস্তিক বলে কেটে ফেলা যায় না, মেরে ফেলা যায় না, তাকে দেশ থেকে বিতাড়িত করা যায় না। যখন একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে যায়, আরেকজন মানুষের সম্পত্তি লুট করতে যায়, আরেকজন জীবন বিপন্ন করে তুলে, তখন সেটা একটা অপরাধ হিসেবে ধরা যায়। কিন্তু যখন কারো বিশ্বাস হয় না, বিশ্বাস হচ্ছে কারো বিশ্বাস হচ্ছে না, এটা নিয়ে তো কাউকে অ্যারেস্ট করা যায় না, খুন করা যায় না, দেশ থেকে বিতাড়িত করা যায় না। কিন্তু আমাদের মানুষের এরকম মানুষকে পৃথিবীতে আছে, এরকম একসাথে বাস করছে, কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না,
কেউ ধর্ম মানছে, কেউ মানছে না। পৃথিবীতে যে এরকম কোনো দেশ নেই সেটা না, যে যা বলার বলে যাচ্ছে। অন্য কারো বিশ্বাসের যদি বিশ্বাসী না হই, কেউ যদি বিশ্বাস না করে, 2-4টা ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, গালি দেয়, ওই পর্যন্ত শেষ। জোর করে যেমন ত্রুটি ধরে কাউকে বিশ্বাস করানো যায় না, সেরকম জোর করে বিশ্বাস ভঙ্গ করাও যায় না কারো। সবকিছু শিক্ষার উপর, যুক্তির উপর, বিতর্কের উপর। কিন্তু আমরা এই বিশ্বে অনেক রাষ্ট্র এই স্তরে শিক্ষা লাভ করতে পারিনি। আমরা সবসময় চেষ্টা করছি যে জোর করে বিশ্বাস করাতে, জোর করে ধার্মিক বানাতে। আবার যারা নাস্তিক হয়ে যাচ্ছে তাদেরকে জোর করে ধর্মের মধ্যে টেনে আনতে, তাদেরকে অত্যাচার করা হয়। কিন্তু যখন এই লেভেলে উঠবে, তোমার কথা তুমি বলো, আমার বিশ্বাস হলো হলো, হলো না, আমার কথা আমি বলি, তোমার ভালো লাগলে লাগলো, লাগলো না, এই লেভেলে যখন একটা জনগোষ্ঠী যাবে, তখন সাম্প্রদায়িক চিন্তা ভাবনা দিয়ে তাদেরকে বিপথে নেওয়া যাবে, তাদেরকে দিয়ে বিশাল আন্দোলন গড়ে তোলা যাবে। অন্য অনেক কিছু অ্যাপ্লাই করতে পারে যারা ধনী রাষ্ট্র বা যারা স্বার্থান্বেষী মহল, তারা অন্য অনেক কিছু নিয়ে আন্দোলন করতে পারবে, কিন্তু সাম্প্রদায়িক চিন্তা দিয়ে তখন আন্দোলন করতে পারবে না। এখন বাংলাদেশের মধ্যে যে কোনো গন্ডগোল লাগলেই, যে কোনো ভেজাল লাগলেই, যে কোনো একটা ক্ষমতা বদলের সময় আসলে, আন্দোলনের সময় আসলে, হিন্দু ধর্মাবলম্বী, অন্য ধর্মের যারা আছে, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এদের অনেকের উপর অত্যাচার শুরু হয়। কিন্তু এই অত্যাচারটা সম্পূর্ণ একটা মধ্যযুগীয় বর্বরতা। যখন আমরা সবাই শিক্ষিত হব, অন্যের মতের স্বাধীনতা বিশ্বাসী হব, তখন কোন আমেরিকা, কোন চীন, কোন ভারত, বাংলাদেশের কোন ধনী ব্যক্তি কেউই আমাদের জনগণকে অন্য ধর্মের লোকদের উপর আক্রমণ করাতে পারবে না। যেমন ভারতে বিশাল জনগোষ্ঠী হিন্দু, তারা একটা জিনিস তারা করে, সেটা হচ্ছে যে ওখানে কোন ধর্মকে পালন করলো সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। মানে হিন্দুরা মন্দিরে পূজা করছে, মন্দিরে তারা দেবদেবীর পূজা করছে, পাশ থেকে একজন দেবীকে গালাগালি করতে করতে চলে গেল, তারা সেটা নিয়ে মাথা ব্যথা করে না। ওর কথা ও বলেছে, আমাদের কাজ আমরা করছি, ওটা আমি বুঝলে বুঝলাম, না বুঝলে না বুঝলাম। কথা খুবই সাধারণ এবং সরল। এইভাবে যদি বোঝে, তাহলে কিন্তু যেমন ভারতের হিন্দুরা কিন্তু ওখানে বিশাল আবার জনগোষ্ঠী আছে যারা সংখ্যা কম হলেও মুসলিম, তাদের উপর এভাবে কখনো সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে, সেটাও ওই বিভিন্ন কুচক্রী রাজনীতিবিদ, কিছু ধনাঢ্য ব্যক্তি তাদের স্বার্থ রক্ষার জন্য করে থাকে। কিন্তু আমরা জনগোষ্ঠীরা যখন এতটুকু হব, অন্যের মতের স্বাধীনতা দেব, সহনশীল হব, নিজের কথা নিজে বলবো, অন্যের কথা অন্য বলুক, তাতে আমার কি যায় আসে? আমার বিশ্বাস আমার পূজা আমি দেবো, আমার এবাদত আমি করব, আমি গির্জা প্যাগোডা মসজিদে যাবো, সেটা আমার স্বাধীনতা। কেউ না গেল গেল, না গেল গেল না, ও যা খুশি তাই করুক, তার ব্যাপার। যখন এখানে আসবো, তখন ওই ভারতে কোনো এই অবস্থা, তখন ভারতের কোনো কেউ হিন্দুদেরকে দিয়ে মুসলিমদের উপর আক্রমণ করাতে পারবে না, আবার আমাদের দেশে মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করবে, এই অবস্থা সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশের ছাত্ররা কোটা আন্দোলন করেছে, কোনো কোটা রাখা যাবে না, সরকারি চাকরিতে সব মেধা কোটা হতে হবে। আচ্ছা, তাদের পক্ষে রায় দিয়েছে, তারপরেও তাদের আরো দাবি দাওয়া ছিল। চাপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এরপরও পুরো বাংলাদেশ জুড়ে যেভাবে ধ্বংসযজ্ঞ চলেছে, স্থাপনাগুলি নষ্ট করা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এবং যদি যারা নেমেছিল শেষে মাঠে, তারা যদি সত্যিকার মেধাবী হতো, তাহলে স্থাপনাগুলো নষ্ট করবে কেন? সেটা তো তারা দখল নিয়ে তাদের কাজগুলো চালাতে পারত। রাষ্ট্রীয় সম্পত্তি তারা নষ্ট করবে কেন? বিভিন্ন জায়গায় গিয়ে আগুন লাগাবে কেন? যাকে ভালো লাগেনি সে তো নেই দেশে, সে সরে গেছে। এরপরে যারা ছাত্রদের গায়ে গুলি করেছে,
তাদের বিচার করা হোক। ক্ষমতায় থাকাকালীন যা অত্যাচার হয়েছে মানুষের উপর সেটার বিচার করা হোক। বিচার বিভাগের কাছে সেই দাবি দেওয়া নিয়ে শিক্ষার্থীরা যেত, কিন্তু মানুষ খুন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে খুন করা হয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো হয়েছে, বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এটা তো মেধাবী ছাত্রের কোনো লক্ষণ নাই, মেধাবী ছাত্রদের কোনো লক্ষণ নাই। তাহলে এই আন্দোলনকে কোন দিকে পরিচালনা করা হয়েছে, কোন পথে নেওয়া হয়েছে? এবং যারা এই যে লুকিয়ে থাকে সুযোগ সন্ধানী, তারা ঠিক এই সময়গুলোর সুযোগ নেয় এবং অনেক ক্ষতি করে ফেলে দেশের মানুষের। ভারত, আমেরিকা, চীন, পাকিস্তান, এই রাষ্ট্রগুলো সম্পর্কে মানুষ এখন আলোচনা করছে সারা বিশ্বে। বাংলাদেশের সাথে এদের সম্পর্ক কেমন? এই সব দেশেরই কম বেশি বাংলাদেশের সাথে বন্ধুত্ব আছে। সব দেশই বাংলাদেশকে কম বেশি পছন্দ করে অথবা অপছন্দ করে। যাই করুক না কেন, বাংলাদেশে কোনো স্বার্থে যদি আঘাত লাগে তখন ধনী দেশগুলো কি করে? আধিপত্য যারা শক্তিশালী, শক্তির প্রয়োগ করার চেষ্টা করে, শক্তি তাদের কত আছে সেটা দেখানোর চেষ্টা করে। এবং কোনো দেশ সত্যিকার অর্থে বাংলাদেশের পাশে দাঁড়ায়, কোনো দেশ দাঁড়ায় না। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কখন যদি যুদ্ধ লাগে, এখন এই 4টি দেশ এবং বাংলাদেশ সহ এই দেশগুলোর মধ্যে যদি আপাতত যুদ্ধ লেগে যায়, কারা ক্ষতিগ্রস্ত হবে? সাধারণ মানুষ, যারা আমাদের এই দেশে যে দলগুলো আছে, দলগুলো সাধারণ কর্মী, এমনকি যারা রাজনীতিবিদ, যারা নেতা, তারাও ক্ষতিগ্রস্ত হবে, তারাও মারা যাবে। আরো যেসব দেশগুলোর মধ্যে যুদ্ধ লাগবে তাদের দেশের মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অনেক লোক মারা যাবে, অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবং পুরো বিশ্ব পরিবেশ নষ্ট হয়ে যাবে, মানুষের বসবাস উপযোগী থাকবে না। তো এই যে যুদ্ধগুলো লাগে, যদিও আমরা মনে করি আমরা বিশাল শিক্ষিত হয়ে গেছি, আমরা অনেক কিছু জানি, বুঝি, আমরা বুদ্ধিজীবী, কিন্তু অনেক সময় শিশুদের মধ্যে কিছু আমরা বলি যে এই শিশুটা বেশি দুষ্টু, বেশি শয়তানি করে। তো এখন এই যে যুদ্ধ লাগানোর যে বিষয়গুলো, বা এক দেশের সাথে আরেক দেশের যে রেষারেষি, হিংসা, আমি আধিপত্য বিস্তার করব, আমি সহযোগিতা করব অথবা আমি অসহযোগিতা করব, এই যে মানে শয়তান শিশু কিছু বলা হয় যে শয়তান শিশু, এটা শিশুটা শয়তান, বেশি শয়তানি করে। তো এরকম যদি হয়, ধনী দেশগুলো, শিক্ষিত দেশগুলো শয়তান শিশুদের মতো ইচ্ছা মতো এটা করার জন্য, ওটা করার জন্য, সেটা করার জন্য যুদ্ধ লাগিয়ে দিয়ে মানুষের ক্ষতি করা, আগুন ধরিয়ে দেওয়া, মানুষের জীবন নিয়ে যাওয়া, তাহলে আমরা কোথায় শিক্ষিত হলাম, কোথায় ধনী হলাম, কোথায় প্রগতিশীল হলাম, আর কোথায় আমরা আধুনিক হলাম, কোথায় মানবিক হব? আমরা যত আধুনিক হব তত তো আমাদের মানবিক হওয়ার কথা, তত আমাদের তো দখলবাজি ছেড়ে দেওয়ার কথা, তত আমরা সবাই মিলে সর্বজনীন চিন্তা নিয়ে সব দেশের সাথে বন্ধু সুলভ হওয়ার কথা। কিন্তু তা না হয়ে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সংঘাত লাগিয়ে, যুদ্ধ লাগিয়ে দেওয়া, এটা শয়তান শিশুদের মতো। কোনো যে পরিপক্ক শিক্ষিত মানুষ, মানবিক মানুষ, প্রগতিশীল মানুষ, সেরকম তো না যারা যুদ্ধ লাগায়, তাদেরকে তো আমার সেরকম মনে হয় না, কারোই মনে হবে না। হিংস্রতা দিয়ে কখনো হিংস্রতা বন্ধ করা যায় না। যখনই যে দল আসে ক্ষমতায়, অন্য দলকে প্রেসারে রাখে, বা তাদেরকে বলা হয় তাদের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, এই জন্য আবার যখন পরে আরেকটি দল আসে, তারা আবার তাদের উপর অত্যাচার চালায়, তাদের উপর হিংস্র হয়ে যায়, অমানবিক হয়ে যায়, পাশবিক হয়ে যায়। আবার আরেকটি দল যায়, নির্বাচন হোক বা দখলবাজি হোক, যেভাবে হোক, আরেকটা সরকার আসে, তারা আবার বিপক্ষ দলের উপর অত্যাচার করে, হিংস্র হয়ে যায়, আবার আরেকটি দল আসে। এইভাবে যদি পর্যায়ক্রমে শুধু হিংস্রতা দিয়ে হিংস্রতা বন্ধ করতে চাওয়া হয়, দেখা যাবে যে পৃথিবীতে কোনো মানুষই নেই। অথচ আমাদের মানুষের জ্ঞান বুদ্ধিকে এত বেশি বিকাশ ঘটানো যায়, এত বেশি আমরা মানবিক হতে পারি, যার কোনো সীমা পরিসীমা নেই। মহা আকাশের যেমন কোনো সীমা পরিসীমা নেই, মানুষের জ্ঞান বুদ্ধি, মানবিক বোধের কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু যদি আমরা শিক্ষিত না হই, আমরা যদি মানবিক কাজের চর্চা না করি,
তখন পাশবিক যে হয় মানুষ, সেই পাশবিকতার কোনো সীমা পরিসীমা নেই। প্রতিটি মানুষকে যে আমরা সম্মান করব, ভালোবাসবো, এক হব, সেরকম কোনো ঘটনা দেখা যাচ্ছে না। একটা যুব সমাজকে যখন শিক্ষিত করা হবে, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি সম্পন্ন করা হবে, যখন অসাম্প্রদায়িক করা হবে, তখন সেই যুবক শ্রেণী সত্যিকার অর্থে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। যদি মদখোর, নারী লোভী, গাঁজাখোর, টাকার লোভী এরা যদি সমাজে বেশি থাকে, সেটা যে কোনো দলের মধ্যে হোক, সেটা যে কোনো দেশের জনগণের মধ্যে হোক, তখন তাদেরকে দিয়ে কিছুই করা যায় না। এবং যে কোনো সময় যে কোনো ধনী দেশ, যে কোনো স্বার্থান্বেষী মহল তাদেরকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে, যেটা আমাদের বাংলাদেশে হয় এবং এটা অনেক রাষ্ট্রেই হয়। যখন 1971 সালে একটি দল ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, এখন দল অনেকগুলো হয়েছে। তখন একটি দল ছিল এবং সব মানুষ একসাথে সেই দলকে সমর্থন দিয়েছিল। সেই দলটি ধ্বংস করার জন্য অনেক চেষ্টা হয়েছে, আবার পরবর্তীতে আন্দোলন সংগ্রাম করে তারা এসেছে, আবার অন্য দলও এসেছে। কিন্তু আপনারা কি সেই নাগরিক সমাজ, সেই ছাত্র সমাজ, সেই যুবক শ্রেণী সৃষ্টি করতে পেরেছেন যাদের মেরুদণ্ড সোজা আছে, যাদের মধ্যে নারী লোভী নেই, টাকার লোভী নেই, মদখোর নেই, গাঁজাখোর নেই এবং সাম্প্রদায়িক লোক নেই? আমার মনে হয় পারেন। আর সেজন্য কখনোই বাংলাদেশে কোনো সমাধান আসে না, ধামাচাপা পড়ে থাকে। পাশবিক যে লোক সংখ্যা, পাশবিক যে জনগণ, পাশবিকতা এটা ধামাচাপা পড়ে থাকে। সুযোগ পেলে আবার বিশাল আকার ধারণ করে। স্বাধীনতা যুদ্ধের আগে পরে কিছু লোক পাকিস্তানকে সমর্থন দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। কিছু লোক ভারতকে সমর্থন দিয়েছে, ভারতকে পছন্দ করে, এখনো পছন্দ করে। কিন্তু আমরা তো এখন একটা স্বাধীন রাষ্ট্র, আমরা বাংলাদেশী। আমরা পাকিস্তানের আধিপত্যও চাই, ভারতের আধিপত্যও চাই, কিন্তু বৈদেশিক কিছু নিয়ম কানুন আছে, আন্তর্জাতিক নিয়ম কানুন আছে, সেখানে কারো কাছ থেকে আমাদের সহযোগিতা নিতে হয়। কোনো কোনো দেশকে আবার আমাদের সহযোগিতা তাদের নিতে হয়। তো সেখানে বন্ধু সুলভ আচরণ কারা করছে, তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নেব, তাদেরকে সহযোগিতা দেব। যারা অত্যাচার করছে তাদের সহযোগিতা নেব না, যারা অত্যাচার করেছে তাদের সহযোগিতা নেব না। কিন্তু আমরা কি এটা ভাবতে পারি যে আমরা পাকিস্তানকে পছন্দ করি, সব পাকিস্তানে চলে যাব বাংলাদেশ থেকে? আমরা কি এটা ভাবতে পারি যে আমরা ভারত পছন্দ করি, আমরা সব ভারতে চলে যাব? কেন যাব? আমাদের 14 গোষ্ঠীর পূর্বপুরুষ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে থাকবো, বাংলাদেশকে গড়ে তুলব। কিভাবে আমরা মানবিক মানুষ হতে পারি সেই চেষ্টা করব। আমাদের গল্প গল্প সাধারণ সাধারণ ব্যাপার নিয়ে আমাদেরকে দ্বিধা বিভক্ত করে আমাদেরকে ধনী দেশগুলো বিভিন্ন কাজে লাগাতে পারে, খারাপ কাজে। আমাদের ধনী শ্রেণীগুলো সেগুলো আমাদেরকে খারাপ কাজে লাগাতে পারে এবং এই সুযোগে আমাদের দেশটা ধ্বংস হয়ে যায়। এবং মূলত একটা সময় আমাদের দেশটা এইভাবে চলতে থাকলে কখনোই আমাদের দেশ টিকে থাকবে না। যখন দেশ স্বাধীন হয়েছে এরপর থেকে এই পর্যন্ত আমাদের দেশে শিক্ষিত, সচেতন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশাল জনগোষ্ঠী গড়ে তোলার জন্য যদি আমরা সার্বিকভাবে চেষ্টা চালাতাম, তাহলে কি কারো জোর করে ক্ষমতায় থাকা লাগে? যারা বাংলাদেশের স্বাধীনতা চায় তাদের, সেটা যে দলই হোক না কেন, বিশাল জনগোষ্ঠীকে ভালোবেসে তাদেরকে যদি উন্নত করার, মন মানসিকতা উন্নত করার চেষ্টা করা হতো, তাহলে কি আমাদের জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করা লাগে? লাগে না। বিশ্বের কোনো রাষ্ট্রেরই সেটা লাগে না। আজকে সারা বিশ্বে শুধুমাত্র আবার একটি দেশের স্বাধীনতা, একটি দেশের জনগণের জীবন মানের উন্নতি দিয়ে কখনোই একটা দেশকে টিকিয়ে রাখা যায় না। এটা হলো বাস্তবতা, বাস্তব কথা। যখন সারা বিশ্ব একসাথে অসাম্প্রদায়িক হবে,
একসাথে বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা করবে, একসাথে বেঁচে থাকার চিন্তা করবে, সমগ্র বিশ্ব যখন একসাথে মিলে বিশ্বকে উন্নত করার চিন্তা করবে, শত্রুতার চিন্তা করবে না, অস্ত্র বিক্রি করে খাওয়ার চেষ্টা করবে না, তখনই মাত্র সব দেশের মানুষ ভালো থাকবে। না হলে ছোট ছোট দেশগুলি আক্রান্ত হতে থাকবে। বড় বড় দেশগুলি যেহেতু তারা অনেক দিক থেকে উন্নত হয়ে গেছে, তাদের কাছে অনেক অস্ত্র শস্ত্র আছে, তারা নিজেদেরকে সেফে রাখবে। ছোট ছোট দেশগুলি সবসময় বিভিন্নভাবে আক্রান্ত হবে, বিভিন্ন অমানবিক অবস্থার মধ্যে পড়ে যাবে। এটা আমাদের কাম্য নয়। আমাদের এই সারা বিশ্ব যখন সর্বজনীন চিন্তা করবে, সর্বজনীন চিন্তা বলতে সবার মঙ্গলের জন্য যে চিন্তা, তখনই আমরা ভালো থাকতে পারবো। এটা কঠিন হলেও হয়তো একদিন হবে, অথবা মহাবিশ্বের কিছু নিয়ম আছে, একটা সময় সবকিছু ধ্বংস হয়ে যায়। মানব প্রজাতি আসার আগে এখানে অন্য প্রজাতি ছিল। এমন হতে পারে যুদ্ধ লেগেও আমরা ধ্বংস হয়ে যেতে পারি, আবার এমন হতে পারে প্রাকৃতিক ভাবেও আমরা ধ্বংস হয়ে যেতে পারি। কিন্তু আমরা শান্তিতে কিভাবে থাকবো? আমরা শান্তিতে থাকবো যখন এই সারা বিশ্বের সব মানুষ, সব রাজনীতিবিদ, সকল রাষ্ট্রপ্রধান, সকল বিরোধী দল সর্বজনীন চিন্তা করবে, সবার মঙ্গলের চিন্তা করবে, পুরো বিশ্বকে একটি রাষ্ট্র মনে করবে এবং সব মানুষকে সেই বিশ্ব নামক একটি রাষ্ট্রের নাগরিক মনে করবে। শুধুমাত্র সেই দিনই মঙ্গল হবে, তার আগে নয়। এটা হতে হতে হয় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, অথবা পৃথিবী টিকে থাকতেও পারে। কিন্তু অগণিত মানুষ, এখনো পৃথিবীর যে অবস্থা, তাতে অগণিত বিলিয়ন বিলিয়ন মানুষের ক্ষতি হতে পারে যে কোনো সময় তাদের জীবন নাশ হতে পারে, যেটা আমরা মানবিক মানুষ হিসেবে কখনো কামনা করি।